ছেলেটা উঠে দাঁড়ায়, তারপর নিজের পোশাকগুলো ভালো করে ঝেড়ে চশমাটাকে ঠিক করে সামনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে ও মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলোকে দেখে তো অবাক হয়ে যায়, কেননা কী সব পোশাক পরেছে ছেলেদের মতো। ছেলে না মেয়ে বুঝতেই পারছে না। অবশেষে ছেলেটি মেয়েদের কণ্ঠে বলে ওঠে, না, আসলে আমি তো এখানে নতুন ভর্তি হয়েছি, তাই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসেছি। ছেলেটির মুখে সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। অবাক হয়ে হাঁ করে সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছে, যেন সবাই আকাশ থেকে পড়ল। ছেলেটিকে সবাই ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে সবাই একসাথে হ হ শব্দে হেসে ওঠে। আর প্রিয়াঙ্কা বলে, কি বললে? তুমি তুমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছো, তাও আবার এরকম হাই কোয়ালিটি হাই সোসাইটি ভার্সিটিতে? জি আপু, আমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তাই আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। ও মাই গড, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো চাঁদা তুলতে এসেছো, কিন্তু এখন শুনছি তুমি নাকি এই ভার্সিটিতে ভর্তি হয়েছো। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে রাস্তার ভিখারি। কথাটা শোনার সাথে সাথে সবাই আবারও উচ্চ স্বরে হেসে ওঠে, যেন হাসির পাত্র হয়ে গেছে। আশিক, হ্যাঁ ছেলেটার নাম আশিক। চলন তাহলে আশিক দেখতে কেমন শুনে আসি। আশিক লম্বায় বেশ মিডিয়াম সাইজের, রোগা পাতলা শরীর, যেন হালকা দমকা হাওয়া দিলে উড়ে যাবে। আশিক শ্যামবর্ণের ছেলেটি দেখতে চিকন, কেমন যেন রোগা পাতলা, দেখতে অদ্ভুত। সরল সাদা গ্রামের ছেলে দেখতে কেমন যেন গায়ে ক্ষেতের মতো লাগছে। মাথায় চকচক করে তেল দেওয়া চুলগুলো ভালো করে সেটি করে উল্টো করে আশ্রয় নেওয়া শরীরের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে রাস্তার ভিখারি। এমন সময় ছেলেটি বলে ওঠে, আমাকে যেতে দিন আপনারা, আমি স্যারের সাথে একটু কথা বলি। আরে প্রিয়াঙ্কা, এ কোথাকার জঙ্গলি? এ তো দেখি নিজের সহপাঠীদেরকেই বলছে আপনি। আরে তুই এদের কথা বাদ দে, এরা সব গাইয়া আবাল, কোথা থেকে যে আসে বুঝি না। রাস্তার মাঝে মানুষ ও ছেলেপিলেগুলো যে আজকাল এরকম একটা ভার্সিটিতে ভর্তি হতে পারে সেটা জানতাম না। আপু, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা আমাকে যেতে দিন, স্যারের সাথে আমাকে কথা বলতে হবে। চুপ, ব্যাটা খ্যাত গাইয়া আবাল জঙ্গলি কোথাকার, যার সাথে পরে কথা বলিস, আগে আমাদের সাথে তো কথা বল। এসব কি পরে এসেছিস? আর তোর শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে তুই বেশ কিছুদিন ধরে গোসল করিসনি। আর তুই কিনা এরকম একটা দামি ভার্সিটিতে ভর্তি হয়েছিস। প্রিন্সিপালের রুমের বাইরে এরকম কোলাহল শুনতে পেয়ে প্রিন্সিপাল বাইরে আসতে থাকে। আশিক কিছু বলতে যাবে, এমন সময় প্রিন্সিপাল বের হয়ে বলে ওঠে, এই এখানে কি হয়েছে? তোমরা এভাবে গন্ডগোল করছো কেন? প্রিন্সিপালের গলার আওয়াজ শুনে সবাই চুপ হয়ে যায়। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ আছে। প্রিন্সিপাল আবার জিজ্ঞেস করে বলে ওঠে, কি হয়েছে তোমাদের এখানে এত চেঁচামেচি কিসের? আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ক্লাসে যাওনি কেন? প্রিন্সিপালকে দেখে বেশ অনেকটা অবাক হয়ে যায় সবাই মিলে। বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। প্রিয়াঙ্কা বলে ওঠে, আসলে স্যার, এই ছেলেটা এই কলেজে ভর্তি হয়েছে, আপনার সাথে দেখা করতে চাই। ওকে দেখিয়ে দিয়েছিলাম আপনাকে। প্রিন্সিপাল এবার আশিকের দিকে তাকায়। আশিকের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়। তারপর প্রিন্সিপাল বলে ওঠে, আরে আশিক, তুমি এখানে চলো, কেবিনে চলো। জি স্যার, গতকাল রাতে শহরে এসেছি আর ভার্সিটিতে আজকে আসলাম আপনার সাথে দেখা করতে। তোমরা সবাই ক্লাসে যাও। আর এই হচ্ছে গ্রাম থেকে আসা আশিক, আজ থেকে তোমাদের সাথে তোমাদের ডিপার্টমেন্টে পড়বে, বিজ্ঞান বিভাগের ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর কেউ আর কোনো কথা বলে না। প্রিন্সিপাল সাহেবের সাথে ক্যাবিনে গিয়ে আশিক কথা বলে কথা শেষ করে প্রিন্সিপাল সাহেব তাকে তার ক্লাসরুমে নিয়ে যায় এবং ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর বলে ওঠে,
ওর নাম হচ্ছে আশিক। ও আজ থেকে তোমাদের সাথে এখানে পড়ালেখা করবে। তোমরা ওর সাথে ভালো আচরণ করবে আশা করি। তারপর প্রিন্সিপাল চলে যায়। আশিক শেষের একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। পুরো ক্লাস শান্ত নিস্তব্ধ। এখানে প্রিয়াঙ্কা, শালীন তার পুরো দল আছে। শেষের একটা বেঞ্চে একাই গিয়ে বসে আছে আশিক। এমন সময় স্যার একটা প্রশ্ন করে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে মাফিয়া কাকে বলে? আর যে মাফিয়া, সে তো আমাদের মতো মানুষ, তাহলে সে কেন মাফিয়া হয়েছে? সে আমাদের মতো সাধারণভাবে জীবনযাপন কেন করতে পারে না? কেউ কোনো কথা বলে না। পুরো ক্লাসরুম নিস্তব্ধ, শুনশান। স্যার সবার দিকে চেয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলে না। এমন সময় আর বলে ওঠে। প্রিয়াঙ্কা, তুমি ভার্সিটির একজন স্টুডেন্ট, তুমি কি বলতে পারবে মাফিয়া কাকে বলে আর কেনই বা সে মাফিয়া হয়েছে? প্রিয়াঙ্কা বুঝতে পারে না যে সে কি বলবে। অবশেষে প্রিয়াঙ্কা পুরো ক্লাসরুমের দিকে তাকিয়ে স্যারের উদ্দেশ্যে বলে ওঠে। মাফিয়া তাদের বলে যারা দলবল এবং আতঙ্ক ও ত্রাস এবং সন্ত্রাস বিভিন্ন জঙ্গলি কাণ্ডকর্মের সাথে জড়িত থাকে, তাদেরকে মাফিয়া বলে। মাফিয়ার সেই সব মানুষগুলো হয় যাদের পরিচয় থাকে না, যারা রাস্তায় বড় হয়, খেতে না পেয়ে তারা গ্যাংস্টার হয়ে ওঠে, পরবর্তীতে তারা মানুষজনকে খুন করে ছিনতাই করে। মাফিয়াগুলো সমাজের জন্য উপকারী নয়, বরং ভয়ঙ্কর। মাফিয়া মানেই আতঙ্ক হয়। কথাগুলো বলে বসে যায় প্রিয়াঙ্কা। কেউ কোনো কথা বলে না। স্যার আবার জিজ্ঞাসা করে সবাইকে, কিন্তু তা আর কেউ কোনো কথা বলে না। পুরো ভার্সিটি শান্ত চুপচাপ হয়ে আছে। প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে ক্লাসরুমের শেষের বেঞ্চে বসে থাকা ছেলেটা মুচকি হাসি দেয়। তার মুচকি হাসিটা স্যার দেখে ফেলে। এমন সময় স্যার ছেলেটার কাছে গিয়ে বলে ওঠে। এই ছেলে, তোমার নাম তো আশিক। এখন প্রিন্সিপাল স্যার তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল। তোমার শরীরের এমন অবস্থা কেন? দেখে মনে হচ্ছে তুমি কোনো ময়লার ডাস্টবিন থেকে উঠে এসেছো। এই ছেলে, তোমার কি মনে হয় না তোমার সহপাঠীদের দেখিনি তারা কিভাবে পরিপাটি হয়ে ভার্সিটিতে এসেছে? তুমি নোংরা ডাস্টবিন নিয়ে ভার্সিটিতে এসেছো, আর তুমি হাসলে কেন? আচ্ছা বলতো, মাফিয়া কাকে বলে এবং তারা মাফিয়া কেন হয়? ছেলেটা কি বলবে বুঝতে পারে না। ছেলেটা এখন যেন পুরোপুরি ফেঁসে গেছে। মুচকি হেসে নিজেই নিজের কপালে চাপড়াচ্ছে। বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, তারপর মাথা নিচু করে একবার পুরো ক্লাসরুমের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলতে শুরু করে। স্যার, মাফিয়া তাদেরকে বলে যারা নিজেদের জীবন বাজি রেখে বিভিন্ন সন্ত্রাসীর সাথে মোকাবেলা করে বিজয় অর্জন করে। মাফিয়া ও তাদেরকে বলে যারা অন্যায় হওয়া থেকে অপরাধগুলো আটকায়, নিজেদের জীবনটাকে ঝুঁকিতে ফেলে। যেমন সব মাফিয়া ভালো না, তেমন কিন্তু সব মাফিয়ারা খারাপ না। কিছু কিছু মাফিয়া আছে যারা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। এতটুকু বলেই থেমে যায় আশিক নামের ছেলেটা। সবাই হাঁ করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে দেখতে কেমন যেন ইনোসেন্ট, সরল, সাদা। স্যার আবার বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো মাফিয়ারা কেন মাফিয়া গ্যাংস্টার হয়ে ওঠে? তারা তো সাধারণ মানুষ, তাহলে তারা মাফিয়া হয় কি করে? মাফিয়ারা অন্য গ্রহের মানুষ না, তারা আমাদের মতো রক্ত মাংস দিয়ে তৈরি করা, তবে তাদের হৃদয়ে আছে, মনুষ্যত্ব আছে। মাফিয়ারা সেই সব মানুষকে হত্যা করে যারা অপরাধ করে। কোনোদিন শুনেছেন গ্যাংস্টার ডলার কোনোদিন অন্যায় করেছে, নিরপরাধ মানুষকে মেরেছে? মারেনি, কেননা তাদেরও মন থাকে। মাফিয়া হয়ে ওঠে যখন সমাজের আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখতে পায় তারা সেসব গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু তাদের ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার মতো কেউ নেই। তখন তাদের মধ্যে থেকে কেউ একজন তাদের প্রতি উত্তরে জবাব দেয়। সময়ের সাথে সাথে সেও একজন মাফিয়া হয়ে ওঠে, ধীরে ধীরে একজন গ্যাংস্টার। তারপর তার আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দুনিয়াতে। কথাটুকু বলে থেমে যায়।
আশিক নামে ছেলেটা, তারপর ধপ করে বসে পড়ে। সবাই অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি কোনো কথা বলে না। স্যার বলে ওঠে, খুব সুন্দর বলেছো তোমরা। তবে প্রিয়াঙ্কা, তোমার থেকে কিন্তু আশিক নামের ছেলেটা খুব ভালো বলেছে। কেননা সব মাফিয়া কিন্তু শুধু নিজেদের ক্ষমতা দেখানোর জন্য মাফিয়া হয় না, সমাজের কল্যাণ বয়ে আনার জন্য কিন্তু গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য মাফিয়া হয়ে ওঠে। তারপর ক্লাস শেষ করে সবাই চলে যায়। এভাবে দেখতে দেখতে প্রায় সবকটা ক্লাস শেষ করে ভার্সিটি প্রায় ছুটির সময় এমন সময় মাথা নিচু করে আশিক ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে। পিছন থেকে প্রিয়াঙ্কা বলে ওঠে, এই যে মিস্টার আশিক, আমরা কি ফ্রেন্ড হতে পারি? মানছি ভার্সিটিতে আসার শুরুতে তোমার সাথে ঝগড়া হয়েছে, বাট মেবি ফ্রেন্ড হতে পারি। আশিক কি বলবে বুঝতে পারে না, কেননা আশিক তো মেয়েদের ভয় পায়। আশিক ভয়ে ভয়ে বলে ওঠে, সরি আপু, আসলে আমি মেয়েদের ভয় পাই, তাই কারোর সাথে বন্ধুত্ব করি না। কিছু মনে করবেন না, আমি আসি। কথাটা বলে ছেলেটা চলে যায়। অবাক হয়ে যায় আশিক। প্রিয়াঙ্কা শালিনীর সাথে রুহি শালিনী বলে ওঠে, কি রে প্রিয়াঙ্কা, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না, চলে গেল। এ তো অবাক করা বিষয়। যেখানে ভার্সিটির সবাই তোকে দেখার জন্য এবং কথা বলার জন্য পাগল হয়ে থাকে, সেখানে তো কেউ অপেক্ষা করে ছেলেটা চলে গেল কি করে? কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা মুচকি হেসে বলে ওঠে, ছেলেটা দেখতে ইনোসেন্ট, সবাই তো স্বার্থ খোঁজে, কিন্তু ছেলেটা নিঃস্বার্থ, তাই তো সে আমার সাথে বন্ধুত্ব করলো না। তারপর তারাও ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। পায়ে হেঁটে ক্লান্ত শরীর নিয়ে হেঁটে যাচ্ছে আশিক। আশিক সামনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে পেলে একটা গাড়িকে থামিয়ে গাড়িতে থাকা সেই সমস্ত মানুষের জিনিসপত্রগুলোকে লুট করছে। এটা দেখে আশিক সামনে এগিয়ে যায়। আশিককে দেখে ছেলেগুলো বলে ওঠে, কিরে, তুই এখানে কি করছিস? তোর কি মরার পাকনা গজিয়েছে যে তুই এখানে দাঁড়িয়ে আছিস? এখান থেকে কেটে পড়, না হলে শরীর থেকে মাথাটা রাস্তায় নামিয়ে দেবো। ভাই, এসব আপনারা কি করছেন? এটা তো অন্যায়। সাধারণ মানুষকে কেন আটকে রেখেছেন? বেটা, তুই কি চোখে দেখতে পারিস না আমরা তাদেরকে লুট করছি? এদের কাছে প্রায় 4 লক্ষ টাকার গহনা আছে, তাই ওদের গাড়িটাকে আটকে দিয়ে তাদেরকে লুট করছি। আর আমরা হলাম লিটন ভাইয়ের ছেলে পেলে। ভাই, মানুষের ক্ষতি করে আপনাদের লাভ কি? প্লিজ ওনাদের ছেড়ে দিন। তোর সাহস হয় কি করে আমাদের কাজে বাধা দেওয়ার? এই শালাকে ধরতো, আজকে ওকে জন্মে শিক্ষা দেই। শালাকে দেখতে তো খ্যাত মনে হচ্ছে, গ্রাম থেকে উঠে আসে এমন একটা ময়লা ডাস্টবিন, যে কিনা আমাদেরকে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় শেখাতে এসেছে। কথাটা বলে সবাই মিলে এলোপাতাড়ি মারতে থাকে আশিক নামের ছেলেটাকে। আশিক নামের ছেলেটা নিরুপায় কি করবে বুঝতে পারে না, মার খেতে থাকে। এতজনের সাথে পেরে ওঠে না, সবাই বেদরম মারতে থাকে। মারতে মারতে প্রায় হাত পাগুলো থেকে রক্ত ঝরছে। এক পর্যায়ে ছেলেগুলো চলে যায়। তারপর মানুষগুলো এসে আশিককে তুলে দাঁড় করায়। আশিক নিজের কাপড়গুলো ঝেড়ে রওনা দেয় মার খাওয়া অক্লান্ত শরীর নিয়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। শহরের ভিতরে ছোট্ট একটা বস্তিতে প্রবেশ করে আশিক নিজের একটা ছোট্ট রুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নেয়। রাত 1টা বাজে। চারদিকটা নিস্তব্ধ শুনশান, আকাশে চাঁদ উঠেছে। চাঁদের সাথে তারা। চারদিকটা নিস্তব্ধ, নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো শহরের অস্তিত্বহীন শহরের কোলাহল, নেই কোনো পাখির কিচিরমিচির, নেই। নিস্তব্ধ এই গভীর রাতে শুধু বয়ে চলেছে একধারে মৃদু বাতাস। খোলামেলা আকাশ, ল্যাম্পপোস্টের আলোতে চারদিকটা আলোকিত হয়ে উঠেছে। ভয়াত্মক কণ্ঠে জড়সড় হয়ে ল্যাম্পপোস্টের পাশেই বসে আছে একটি রক্তমাখা শরীর নিয়ে মানুষ। মানুষটি ভয়ে ও আতঙ্কে আছে। চোখগুলো লাল রক্ত বন্ধ ধারণ করছে। ভয়ে গলা থেকে আওয়াজ বের হয় না। লোকটা বুঝে গেছে তার মৃত্যু নিশ্চিত, কেননা তার সামনে যে স্বয়ং দাঁড়িয়ে আছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ডলার, যে বলে কম মারে বেশি, বোঝায় কম গুলি করে বেশি,
ইশারা দেয় কম, খুন করে বেশি। ছেলেটার হাত পাকাপাকি শুরু করেছে। ছেলেটা ভয়ে আছে, আতঙ্কে আছে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে লোকটার পুরো শরীর ঘেমে একাকার, রক্তের সাথে শরীরের ঘামগুলো পিচ ঢালা রাস্তার উপরে বৃষ্টির মতো টপ টপ করে পড়তে থাকে। লোকটা কোনো কিছু বলে ওঠার আগেই পিছন থেকে একটা ধারালো অস্ত্র বের করে অজানা এক আগন্তুক অফর বের করে দেয়। ভয়ার্ত সেই লোকটার শরীরের ভিতরে ওপর হয়ে শরীরের ভিতরে থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বের করে আনে বাইরে। মাটিতে পড়ে যাওয়ার আগেই লোকটা শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলে এক কোপে। গলা কাটা মাথাবিহীন লাশটার গলার ভিতরে ছুরিটাকে ঢুকিয়ে দিয়ে রশির সাথে পেঁচিয়ে ল্যাম্পপোস্ট ঝুলিয়ে দিয়ে পরপর বেশ কয়েকটা গুলি করে ডেড বডিটার উপরে রক্ত ঝরতে থাকে শরীর থেকে। তারপর মুচকি হেসে সেখানে একটা চিঠি ফেলে রেখে চলে যায় সেই অজানা কালো ধোয়া, অজানা অপ্রকাশিত সেই আগন্তুক কোঠি। পরের দিন সকালে থানার ভিতরে বসে ইকবাল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে ম্যাগাজিন পড়ছে, ডলার অ্যান্ড দ্য ডিলার। দুই ভাইয়ের ছোট্ট একটা ম্যাগাজিন। এমন সময় হাঁপাতে হাঁপাতে রুমের ভিতর প্রবেশ করে হাবিলদার রফিক মিয়া। রফিককে এভাবে হাঁপাতে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় ইন্সপেক্টর ইকবাল সাহেব। ইকবাল সাহেব অতি আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার মিস্টার রফিক সাহেব, আপনি এভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসছেন আর এভাবে ঘেমে গেলেন কি করে? ওসি ইকবাল সাহেবের সামনে পানির গ্লাসটা কোনো অনুমতি ছাড়া হাতে নিয়ে কয়েক ঢোকে পুরো পানির গ্লাস ফাঁকা করে দিয়ে বলে ওঠে, স্যার, আজকেও রাস্তার পাশে পাওয়া গেছে ঝুলন্ত এক মাথাবিহীন লাশ। খুব নৃশংসভাবে রাস্তার মাঝে হত্যা করে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়ে চলে গেছে সেই অজানা খুনি। কথাটা শুনে আবার বেশ খানিকটা অবাক হয়ে যায় ইন্সপেক্টর ইকবাল সাহেব। হাতে থাকা চায়ের কাপটা পড়ে যায়। কেননা এত পরিমাণ এই শহরে খুন হয়েছে যে খুনের তদন্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছে ইন্সপেক্টর ইকবাল। তার উপর আজকে আবার একটা নতুন করে খুন। তাই ইকবাল সাহেব বলে ওঠে, তুমি দ্রুত গাড়ি বের করো, ঘটনাস্থলে যেতে হবে। জি স্যার, বাইরে গাড়ি রেডি করা আছে। কোনো কথা ছাড়াই ইন্সপেক্টর ইকবাল ও কনস্টেবল রফিক সাহেব বেরিয়ে পড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে চমকে যায় ইন্সপেক্টর ইকবাল, কেননা খুব নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে মাথাবিহীন লাশটাকে। চারদিকে ড্রোন, সাথে ক্যামেরা রাখা আছে। আকাশে ড্রোন উড়াচ্ছে। পুলিশে এসেছে র্যাব। চারিদিকে মানুষ ঘিরে রেখেছে, দেখছে মাথাবিহীন লাশটাকে। সাংবাদিক নিজের মতো করে তথ্য প্রকাশ করছে। সাধারণ জনগণের মধ্যে সাংবাদিক বলে ওঠে, শহরে একের পর এক হচ্ছে খুন বাড়ছে, খুনের সংখ্যা হচ্ছে, মানুষ নিখোঁজ। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে সব প্রভাবশালী মানুষগুলোই হচ্ছে খুন, কিন্তু তাদেরকে কেন করা হচ্ছে তা এখনো অজানা, অপ্রকাশিত। যারা খুন হচ্ছে তারা জানে না যে তাদেরকে কেন খুন করা হচ্ছে। এখানে এসেছে পুলিশ, এসেছে সাথে র্যাব। চলুন তাহলে পুলিশের কাছ থেকে শুনে আসি। দেখুন, এই খুন কেন করা হয়েছে জানি না, তবে লাশের পাশে চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা আছে, ডলারকে খুঁজতে শোনা হারিয়ে যাবে, অস্তিত্বের সাথে পরিচয়হীন হয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মাঝে। জঙ্গলের রাজা সিংহ থাকতে সিংহকে সরাতে গেলে সিংহের সাথে লড়াই করতে হয়। যেমন সিংহ যে বনেই যায় না কেন, জঙ্গলের রাজা কিন্তু সেই হয়ে থাকে। তাই জঙ্গলের হিংস্র রাজা সিংহের রাজ্যের রাজত্ব করার কল্পনা করো না, হারিয়ে যাবে নিজের অস্তিত্বের সাথে। ডলার বাই ডিলারের পরিচয় খুঁজতে এসো না, নিখোঁজ হয়ে যাবে। এটাতে থাকা সম্পূর্ণ কথা এক এক করে পড়ে শোনায় সব কাজ করে আতঙ্কে আছে মানুষ। সাংবাদিক বলে ওঠে, তবে কি শহরে নতুন করে রূপ পরিবর্তন হতে চলেছে?
কে এই ডিলার ভাই? ডিলার যাদেরকে ধরতে পারছে না, পুলিশ যাদেরকে চিনতে পারছে না, কেউ যাদের অস্তিত্ব জানি না কেউ। লাশের পাশ থেকে কোনো কিছু পাওয়া যায়নি, না পাওয়া গেছে কোনো প্রমাণ, শুধু পাওয়া গেছে লাশ আর লাশের পাশে থাকা একটা রক্তমাখা চিঠি। লাশ এবং চিঠি পাঠিয়ে দেয় ফরেনসিক ল্যাবরেটরিতে প্রমাণের জন্য। দেখতে দেখতে এভাবে বেশ কিছু সময় কেটে যায়। ভার্সিটিতে যেতে থাকে আশিক। আজকেও ঠিক একই পোশাক। হঠাৎ করে আশিকের চোখ যায় সামনে কিছু মানুষের দিকে। বেশ কিছু মানুষ একটা মানুষকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। অনেকগুলো বন্দুক দিয়ে মানুষটা ভয়ে আসে। আশিক বোঝার চেষ্টা করছে সেখানে হচ্ছেটা কি। এক পর্যায়ে আশিক কোনো কিছু না ভেবে সামনে এগিয়ে যেতে থাকে গুটি গুটি পায়ে। সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় অসহায় একটা মানুষকে বেশ কিছু ছেলে পেলে আটকে রেখেছে। আশিক ভালো করে তাকিয়ে খেয়াল করে সেদিনের সেই ছেলেগুলো আশিককে দেখে আজকেও বলে ওঠে, কিরে, তুই আজকেও আমাদের কাজে বাধা দিতে এসেছিস? তোর তো সাহস কম না, তোকে আজকে পৃথিবী থেকে বিতাড়িত করে দেব। ছেলেটার মুখে এরকম কথা শুনে অজানা এক রহস্যময় হাসি দেয় ছেলেটা। কথাটা বলার সাথে সাথে যখনই আশিককে ধাক্কা দিতে আসবে তখনই কথা থেকে যেন একটা সাইলেন্সার বন্দুক থেকে 9mm বন্দুক থেকে গুলি এসে মাথার কপাল বরাবর লাগে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে পিচ ঢালা রাস্তার উপরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে পিচ ঢালা রাস্তাটা লাল রক্তে ছিয়ে যায়। হঠাৎ করে এমন হওয়াতে চমকে যায় পাশে দাঁড়িয়ে থাকা আরও বেশ কিছু ছেলেপেলে। সাথে চমকে যায় আফজাল শিকদার। আব্দুল শিকদার হচ্ছে টপ বিজনেসম্যান, 10 জন বিজনেসম্যানের মধ্যে একজন। খবর পেয়ে পুলিশ দ্রুত চলে আসে। উপস্থিত হয় ইকবাল সাহেব ও কনস্টেবল রফিক মিয়া। তারপর সেখানে সাংবাদিক সহ আরও অনেক মানুষ উপস্থিত হয়। চারদিক দিয়ে তাদের ঘিরে ধরে। ইকবাল সাহেব বলে ওঠে, এই ছেলে, তোমার নাম কি আর কোথা থেকে তুমি এসেছো, আর এখানে তুমি এলেটা কিভাবে? ছেলেটা এবার এদিক ওদিক করে হালকা তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারটার দিকে তাকিয়ে বলে ওঠে, স্যার, আমি কলেজ যাচ্ছিলাম, এমন সময় দেখি বেশ কিছু ছেলে পেলে এনাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে, তাই আমি থামাতে আসি। তারপর কি হলো সবটাই বলো। ছেলেগুলো আমাকে মারতে আসে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা গুলি আসে ছেলেটার কপালে লাগে। এরপর আমি কিছুই জানি না। ইকবাল সাহেব আরও কিছু বলে ওঠার আগে উপস্থিত থাকা কোটিপতি বিজনেসম্যান আফজাল হোসেন বলে ওঠে, ইকবাল সাহেব, ছেলেটা যা বলছে সত্যি বলছে। আজকে ছেলেটা যদি সময় মতো না আসতো হয়তো আমরা বেঁচে থাকা দায়ী হয়ে যেত। ছেলেটার ওসিলায় আল্লাহর রহমে আমি বেঁচে গিয়েছি। স্যার, ছেলেগুলো কে আর ছেলেগুলোর সাথে আপনার শত্রুতা কি ছিল? আমি কোনো কিছু জানি না, আমার ছেলেগুলোকে চিনি না। তো কোথা থেকে জানি হুট করে আমার গাড়ি থামিয়ে দেয় আমার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ইকবাল সাহেব মাতাবিন লাশটার দিকে তাকায়। কি বিশ্রীভাবে শরীর থেকে মাথাটা ছিঁড়ে পড়ে আসে পিচঢালা রাস্তার উপরে। চারদিক দিয়ে মানুষজন ঘিরে রেখেছে। বাকি ছেলেপেলেগুলো পালিয়ে গেছে। ইকবাল সাহেব ভালো করে তাকিয়ে দেখতে পায় যে জায়গাটায় ছেলেটার গুলি লেগেছে সে জায়গাটায় বুলেটের আঘাতে ছিদ্র হয়ে চিহ্ন হয়ে তৈরি হয়েছে $/ডিলার চিহ্নটা দেখার সাথে সাথে বোঝা যায় এটা ডলার আর ডিলারের কাজ। লাশটাকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। তারপর ধীরে ধীরে নিজেরা নিজেদের ভিড় কমাতে থাকে। তারপর আফজাল সাহেব আশিককে অনেকগুলো ধন্যবাদ দিয়ে এবং কোনো বিপদ পড়লে যেন তার সাথে দেখা করে এই বলে তিনি চলে যান তার অফিসে। আশিক সেও বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজকেও সে ভার্সিটিতে প্রবেশ করেছে। এমন সময় সামনে কয়েকটা পা দিতেই পেছন থেকে বেশ কয়েকজন বলে ওঠে,
এই গ্রাম থেকে উঠে আসা আবর্জনা এবং ক্ষেত এবং আনস্মার্ট কিউটের ডিব্বা তোকে ডাকছি। হঠাৎ করে পিছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পিছনে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে মেয়ে তাকে ডাকছে। ছেলেটা না শোনার ভান করে সামনে এগিয়ে যায়। কয়েকবার সামনে যেতেই পিছন থেকে পুষ্পিতা নামের মেয়েটি বলে ওঠে, কিরে মাইশা, ছেলেটা তোকে অ্যাভয়েড করে চলে গেল কি করে? যেখানে ভার্সিটির সবাই তোকে ভয় পায়, তোর সাথে কথা বলার জন্য চেয়ে থাকে, সেখানে ছেলেটাকে অ্যাভয়েড করে চলে গেল কি করে? মাইশা নামের মেয়েটা পুষ্পিতা নামের মেয়েটার মুখে এরকম কথা শুনে বেশ রেগে যায়। আশিক নামের ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে নিজের ক্লাসরুমে যেতে থাকে। একটা হাসি দিয়ে সেখান থেকে তারাও যেতে থাকে। আশিক নিজের ক্লাসরুমে ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন পচা টমেটো এবং ডিম তার মুখে এসে লাগে। পচা টমেটো আর ডিমে তার শরীরটা একেবারে নোংরা হয়ে যায়। ভালো করে সামনে তাকিয়ে দেখতে পায় ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকা সেই সব ছেলে মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মাইশা বলে ওঠে, কিরে, তোর সাহস হয় কি করে তুই আমাকে অ্যাভয়েড করে চলে আসিস? আজ থেকে যেন তোকে আমাদের সবসময় সালাম দিতে দেখি। কথাটা বলে চলে যাচ্ছিল ক্লাসরুম থেকে বের হয়ে মাইশা ও তার দলবল। হঠাৎ করে মাইশা যখন রুম থেকে বের হতে যাবে তখনই মাইশার বুক বরাবর কেউ একজন লাথি মারে। লাথি খাওয়ার সাথে সাথে মাইশা বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে আসে। কেউ কোনো কথা বলে না, সবাই ক্লাসরুমের গেটের দিকে তাকিয়ে আসে। দেখতে পায় ভিতরে প্রবেশ করছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে দেখে সবাই বুঝে যায় প্রিয়াঙ্কা তাকে মেরেছে। মাইশা উঠে দাঁড়ায়। প্রিয়াঙ্কা মাইশার শার্টের কলারটা চেপে ধরে, চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আশিকের শরীরে পচা ডিম আর টমেটো মেরেছিস? তোকে তো এখানেই মেরে ফেলতে পারি। তুই জানিস আমি কে? মাইশা ভয় কোনো কথা বলে না, কারণ মাইশা জানে তার সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা মেয়েটা যতটা সরল সাদা দেখতে ঠিক ততটাই সে হিংস্র একটা বাঘিনী। প্রিয়াঙ্কা আবার বলে ওঠে, তোকে যেন নেক্সট টাইম আশিকের আশেপাশেও না দেখি। তোকে কয়েকদিন ধরে খেয়াল করছি, তুই আশিককে বিরক্ত করছিস। কথাটা বলে আশিককে ক্লাসরুম থেকে বের করে টানতে টানতে নিয়ে যায় ক্যান্টিনে। অন্যদিকে পুষ্পিতা মাইশার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে মাইশা, তোকে প্রিয়াঙ্কা এগুলো থ্রেট দিয়ে চলে গেল আর তুই কিছুই করতে পারলি না, কি হয়েছে বল? মাইশা কোনো কথা বলে না। মাইশা শুধু একটা মুচকি হাসি দেয়, যে হাসির মানে অজানা। মাইশা মুচকি হেসে ভয়াত্মক দৃষ্টিতে পুষ্পিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আরে তুই কোনোদিন শুনেছিস মাফিয়া কুইনের কথা? হ্যাঁ শুনেছি, খুব ভয়ঙ্কর একজন গ্যাংস্টার, সহজে তার দেখা পাওয়া যায় না। সে খুব শান্ত প্রকৃতির একজন খেলোয়াড়, তবে যাকে মারতে যায় তাকে না মারা পর্যন্ত সে ফেরত আসে না। তুই কাউকে বলিস না, বলা নিষেধ আছে। শুধু তোকে বলছি সাবধানে থাকবি ওই প্রিয়াঙ্কার কাছ থেকে। ও আসলে প্রিয়াঙ্কা না, মাফিয়া কুইন। লাইন থেকে অনেক আগেই বের হয়ে গেছে। তার গ্যাংটাতে আমি কাজ করতাম, কিন্তু গ্যাংটা এখন আর সে চালায় না। তাহলে তুই তাকে ভয় পাচ্ছিস কেন? সে তো আর এখন গ্যাংস্টার নয়, সাধারণ একজন। তুই হয়তো ওর সম্বন্ধে জানিস না, তাই এসব বলছিস। এখন চুপচাপ এখান থেকে কেটে পড়। তারপর তারাও বাইরে চলে যায়। এদিকে তারা ক্যান্টিনে বসে পড়ে। তারপর প্রিয়াঙ্কা বলে ওঠে, এই ছেলে, তুমি গ্রাম থেকে উঠে এসেছো, তুমি প্রতিবাদ করতে পারো না? তোমার সাথে সবাই অন্যায় করছে আর তুমি দেখে যাচ্ছ। আসলে আপু, আমার তো ভয় করে, তাই আমি কারোর সাথে তেমন কথা বলি না। তোকে দেখে তো এখন আমার নিজেরই রাগ হচ্ছে, ভিতর ডিম কোথাকার। আসলে ছোটবেলায় শুনেছিলাম মায়ের কাছে শহরের মানুষগুলো খুব বদ মেজাজি হয়ে থাকে, তাই কারোর সাথে আমি তেমন কথা বলি না, যদি আমার কোনো ক্ষতি করে দেয়। চলো
তুমি আমার সাথে শপিং মলে। কাল থেকে এইসব পোশাক পরে তোমাকে আসতে হবে না। ভার্সিটিতে আমি যা পোশাক কিনে দেবো তাই পরে আসবে। তারপর প্রিয়াঙ্কা, শালিনী আরও কিছু মেয়ে আশিককে জোর করে নিয়ে যায় একটা শপিং মলে। তারপরে সেখানে বেশ কিছু শপিং করে। তারপর খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। আশিককে একটা রিকশায় ভাড়া করে দেয়, চলে আসে। রিকশায় করে আশিক চলে আসে, তারাও চলে যায় তাদের নিজ গন্তব্য হবে। দেখতে দেখতে এভাবে সন্ধ্যা পেরিয়ে যায় রাত 1টা। সবাই ঘুমিয়ে আসন্ন, চারদিকটা নিস্তব্ধ, যানবাহনের কোলাহল নেই। পরিবেশটা শীতল ঠান্ডা, বয়ে যাচ্ছে মৃদু বাতাস। এমন সময় ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হইয়াছে পুরো রাস্তা জুড়ে। পিচ ঢালা রাস্তার উপরে হাঁটু ভাঁজ করে দুইজন ছেলে অযোধ্যারায় কেঁদে চলেছে। সামনে এক অজানা ব্যক্তি দাঁড়িয়ে আছে। অজানা ব্যক্তিটার হাতে ধারালো এক রামদা, সাথে কোমরে রাখা আছে AK-47 বন্দুক। অজানা আগন্তুকটা মনির শুকিয়ে সিগারেট টানতে থাকে। আগন্তুকটার এরকম কর্মকাণ্ডে ছেলেগুলো কেঁদে একাকার চোখ দিয়ে পানি অযোধ্যারায় ফেলছে। ছেলেগুলো বুঝে গেছে তাদের মৃত্যু নিশ্চিত। আগন্তুক কোটির পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট, কালো স্যুট, কালো মুখোশ, মাথায় কালো ক্যাপ, নিজেকে কালো কাপড় দিয়ে আবৃত করে নেওয়া পোশাকে ডিজাইন করে লেখা আছে ডলার ভাই ডিলার। আগন্তুকটা হাসতে থাকে। আগন্তুকটির উচ্চ হাসিতে যেন পরিবেশটা থই থই করে কেঁপে ওঠে, বাতাসের গতিবেগ যেন বেড়ে যায়। শীতল আবহাওয়াতে ছেলেগুলো ঘেমে একাকার, ভয়ে ছেলেগুলোর হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। রাহাত নামে ছেলেটা কোনো কিছু বলে ওঠার আগেই ধারালো একটা কোনো কিছু তার পেটের ভেতর ঢুকিয়ে এপর ওপর করে আগন্তুক টান দেয়। মুহূর্তের মধ্যে রাহাত নামে ছেলেটা পাথর, বালু, আলকাতরা ও পিচ ঢালা রাস্তার উপরে পড়ে গড়াগড়ি খেতে থাকে। পেট থেকে গলগল করে তাজা লাল রক্ত বের হতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা জিসান নামে ছেলেটা ভয়ে গলা শুকিয়ে যায়। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখে আর চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। অজানা সেই আগন্তুক বলে ওঠে, তোদের সাহস হয় কি করে এই ডলার বেঁচে থাকতে তোরা ডিলারকে মেরে ফেলিস? তোরা জানিস না ডলারের প্রাণ হচ্ছে ডিলার? রাহাত নামে ছেলেটা রাস্তার উপরে গড়াগড়ি খেতে থাকে। এই দৃশ্য দেখে হাসতে থাকে সেই আগন্তুকটা। আরেকটা ব্যান্ডের সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা জিসান নামে ছেলেটার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে ওঠে, সিগারেট খাওয়াও, ঠান্ডা হও, আর সত্যি করে বল তোরা কার সাথে হাত মিলিয়ে আমার ভাইয়ের সাথে তোরা নির্মম অন্যায় করেছি। তবে এটা ভাবিস না যে তুই বেঁচে যাবি। ঘুমন্ত সিংহকে তোরা জঙ্গলের বাইরে ডেকে এনেছি। সিংহকে জঙ্গলে মানায়, বাইরে নয়। জঙ্গলের বাইরে যখন সে আসে, তার হিংস্রতা দেখে আশেপাশের মানুষগুলোর প্যান্ট নষ্ট হয়ে যায় এমনিতে। ডলারের মুখে এরকম কথা শুনে চমকে ওঠে। ভয়ে ও আতঙ্কে শ্বাস নেওয়াটাও যেন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু কাঁপতে থাকে। আশিক ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা চমকে যায়, ভয়ে কয়েক হাত ধরে পিছিয়ে যায়। আশিক ইশারায় ছেলেটাকে বলতে বলে, কিন্তু ছেলেটা কোনো কিছু বলছে না। সে হঠাৎ করে রাহাত নামে ছেলেটার বুকের উপর পা রেখে শরীর থেকে মাথাটাকে মুহূর্তের মধ্যে আলাদা করে ফেলে। তারপর পরপর বেশ কয়েকটা AK-47 বন্দুক দিয়ে গুলি করে। গুলির শব্দে আশেপাশে থাকা জন্তুর, জানোয়ার, পশু পাখিগুলো যেন চিৎকার দিয়ে তাদের নিজ বাসস্থান ছেড়ে পালিয়ে যায় অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে। গুলির বিকট আওয়াজে পুরো জঙ্গলের মধ্যে রাস্তাটা কেঁপে ওঠে। দুই পাশে গৌড় স্থান, অপর পাশে জঙ্গল, তার অন্য পাশে পাহাড়। অন্ধকার, চারদিকে ভীষণ ভয়ঙ্কর পরিবেশটা হয়ে উঠেছে। জিসান নামে ছেলেটা আরও চমকে যায়।
আগন্তুকটা বন্দুকটা নাকের কাছে এনে বুলেটের গরম ধোঁয়াটা শুকিয়ে হাসতে থাকে আর চিৎকার করে বলে ওঠে, জঙ্গলের রাজা একজন থাকে, আর সেই রাজাটা থাকে সব সময় সিংহ। সিংহ যে জঙ্গলে যায় না কেন, সে জঙ্গলেই তার হয়ে যায়। কেন তার হিংস্রতা ও হুঙ্কার শুনে বাকি পশুরা এমনিতেই থরথর করে কাঁপে। তোরা কিনা সে ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে তোদেরই শহরে খেলতে নিয়ে এলি। তোদের জীবন নিয়ে নতুন করে খেলবো তোদের সাথে, তোদেরই এই শহরে। ছেলেটা কান্না করতে থাকে। কান্নায় তার আওয়াজ স্পষ্টভাবে বোঝা যায় না। অবশেষে নিজের কান্না থামিয়ে ছেলেটা বলে ওঠে, ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এইসবের পিছনে বেশ কিছু মানুষ জড়িত আছে যারা আপনাদের খুব পরিচিত। তারা আপনাদেরকে মেরে আপনাদের জায়গাটা দখল করে পুরো আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে চায়, শুধু নিজেদের পাওয়ার দেখানোর জন্য। আমি জানি না যে আমাদের বসকে, তাকে কোনো দিন দেখিনি, শুধু আমাদের সাথে ফোনে কথা বলতো এবং যেখানে যেখানে যেতে বলতো আমরা সেখানে সেখানে যেতাম। আমাদের প্রয়োজনে আমাদের টাকা পাঠিয়ে দিত। তবে এদের পেছনে সবচেয়ে বড় বড় কোটিপতি বিজনেসম্যানগুলো রয়েছে এবং শহরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আরও কিছু বর্গীয় ব্যক্তিগণ। অজানা ডলার নামের আগন্তুকটা হেসে ওঠে। সিগারেট যেন তার নেশা হয়ে গেছে। পরপর আরও বেশ কয়েকটা সিগারেট জ্বালায়। সিগারেট খেয়েও যেন নিজের ঠান্ডা মস্তিষ্কের মাথাটাকে আজকে ঠান্ডা করতে পারছে না। নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হিংস্র হয়ে উঠেছে। ডলার ডলার বলে ওঠে, আমার ভাইকে তোরা কার কোথায় মেরেছিলি, আর কারা আন্ডারওয়ার্ল্ড দখল করতে চায় এই ডলার থাকতে? ছেলেটা এখনো ভয়ে আছে, আতঙ্কে আছে। ভয়াত্মক কণ্ঠে আবার বলে ওঠে, জিসান নামে ছেলেটা। ভাই এই সব কিছু আমরা শহরের কোটিপতি বিজনেসম্যান আফজাল হোসেন এবং প্রিন্সিপাল সাহেবের কথায় করেছিলাম। তবে তাদের সাথে আরও অনেকেই জড়িত আছে। মৃত্যুর জন্য তৈরি হও। তোর লাশটাকে আমি পার্সেল করে পাঠিয়ে দেব তোর বাবা সহ তার সাঙ্গ পাঙ্গদের কাছে। কথাটা বলার সাথে সাথে ডলার নামে ছেলেটা অর্থাৎ আগন্তুকটা যখনই গুলি করতে যাবে তখনই রাহান নামে ছেলেটার লাশের উপর থেকে ধারালো সেই ছুরিটা নিয়ে নিজেই নিজের গলার উপর চালিয়ে দেয় জিসান নামের ছেলেটা। সাথে সাথে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে রাস্তার উপরে পড়ে যায়। এই দৃশ্যটা দেখে ডলার নামের ভয়ঙ্কর আতঙ্কবাদী অজানা ও অপ্রকাশিত মায়াবী সেই আগন্তুকটি হাসতে থাকে আর বলে ওঠে, ডলারের হাত থেকে মরা থেকে নিজের হাতে মরা অনেক ভালো। কথাটা বলে মুচকি হেসে ডলার নামের আগন্তুকটা সেখানে একটা ধারালো অস্ত্র দিয়ে লিখে দেয় লাশের উপরে ডলার বাই ডিলার ব্যাক করেছে শহরে নতুন করে তাদের আতঙ্ক ছড়াতে। তারপর সেই ডলার নামের আগন্তুকটা বেরিয়ে যায়। পরের দিন সকাল 9টা বাজে। পুরো রাস্তা লাল রক্তে ছেয়ে গেছে। মানুষজন চারদিক দিয়ে ঘিরে রেখেছে। ভয়ে কেউ সামনে এগিয়ে যেতে পারে না, কেননা সামনেই পড়ে আছে দুইটা অচেনা মানুষের লাশ। একজনের শরীর থেকে নেই কোনো মাথা, অপরজনের ক্ষতবিক্ষত শরীরটা রাস্তার উপরে পড়ে আছে। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর। কনস্টেবল রফিক মিয়া এখনও থানায় প্রবেশ করেনি। গরম কাপে চুমুক দিচ্ছে আর ম্যাগাজিনের কিছু পুরনো কেসের ফাইল দেখছে। ওসি ইকবাল সাহেব হাজার হাজার মার্ডার কেস, রেপ কেস এবং ডাকাতি কেসের ফাইল পড়ে আছে। ধুলোয় মুখরিত হয়ে চাপা পড়ে আছে। হাজার হাজার ফাইলের নিচে প্রমাণের অভাবে ধরতে পারছে না এই অজানা ডলার বাই ডিলার আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদেরকে। ইকবাল সাহেব বেশ চিন্তিত, কেননা শহরে খুনের সংখ্যা বেড়ে গেছে। শুধু এই শহরেই খুন হচ্ছে নিজের মতো করে ভেবে চলেছে ইকবাল সাহেব। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে রফিক সাহেব কেবিনে প্রবেশ করে। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আজকের নিউজ খবর দেখেছেন? আজকেও 2টা লাশ পাওয়া গেছে ঢাকা মেন রাস্তার মাঝে। কথাটা শুনে একদম অবাক হয়নি।
ওসি ইকবাল সাহেব, বরং আগের মতোই চেয়ারে বসে কপিতে চুমুক দিচ্ছে। কেননা সে আগে থেকেই জানতো এই খুনি এমন কোনো দিন নেই যে খুন করে না। রফিক মিয়া এটা থেকে বলে ওঠে, স্যার, শহরে খুনের সংখ্যা বেড়ে গেছে, আজকেও 2টা মার্ডার করেছে। আর আপনি? কথাটা শুনে মুস্কি একটা হাসি দেয় ইকবাল সাহেব। মুস্কি হেসে রফিক সাহেবকে চেয়ারে বসতে বলে, শান্ত কণ্ঠে একটা ম্যাগাজিন সামনে এগিয়ে দেয় আর বলে ওঠে, এখন একে ধরা এত সহজ না। আর এই শহরে ততক্ষণ পর্যন্ত তার খুনের সংখ্যা কমবে না যতক্ষণ না পর্যন্ত তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে পারছে। ম্যাগাজিন আজকে রাতে পড়বে। আর আমি এটা শুনে একদম অবাক হইনি, কেননা আমি জানতাম যে এই খুনিটা আজকেও মার্ডার করবে। তবে অবাক হয়েছে যে 2টা মার্ডার করেছে। জি স্যার, একজনের শরীর থেকে মাথা আলাদা, অপরজনের শরীরটা ক্ষত বিক্ষত। সেটাই তো রফিক, আমি বুঝতেই পারছি না যে সে শুধু এই শহরেই কেন মার্ডার করছে। আর সব বড় বড় বিজনেসম্যানদের, তুমি এক কাজ করো, যে সমস্ত বিজনেসম্যানদের গত কয়েকদিন সহ মার্ডার হয়েছে তাদের পুরো লিস্টটা বের করে আনো। তারা কি কাজ করতো, তারা কোনো কাজের সাথে জড়িত ছিল? ঠিক আছে স্যার, বাইরে একটা পার্সেল এসেছিল আপনাকে দেখাতে, ভুলে গেছি, নিয়ে আসবো। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানাই। কনস্টেবল রফিক মিয়া গিয়ে সেই বাক্সটা নিয়ে আসে। বাক্সটা এনে টেবিলের উপর রাখে। ইকবাল সাহেব ইশারা দেওয়ার সাথে সাথে রফিক মিয়া বাক্সটা খোলে। বাক্সটা খুলে বাক্সের ভিতরে ওসি ইকবাল এবং কনস্টেবল রফিক মিয়া বাক্সের ভিতরে তাকাতেই তাদের কলিজার পানি শুকিয়ে যায়। ভয়ে কয়েক হাত দূরে পিছিয়ে যায়। হুমড়ি খেয়ে পড়ে ইকবাল সাহেব, কেননা শরীরবিহীন কাটা মাথাটা বাক্সের ভিতরে রাখা, যেটা মার্ডার কেসে খুঁজে পাচ্ছিল না। লাশের মাথাবিহীন লাশটা পার্সেল করে খুনি এখানে পাঠিয়েছে, সাথে একটা চিঠিতে লেখা আছে, অভিসার কখনো আমাকে খুঁজতে এসো না, সময় হলে আমি নিজেই দেখা দিব প্রকাশ্যে। আমাকে খুঁজতে এসে নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে নিজের পরিবারটাকে ধ্বংসের মুখে ফেলে দিও না। চিঠিতে থাকা হুমকিটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় ইকবাল সাহেব। ইকবাল সাহেব এখনো বুঝতে পারছে না এই ডলার চাইটা কি, কে এই ডলার, কেন তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তার পরিচয় কেন কেউ জানে না, তার অস্তিত্ব কেন কেউ বুঝতে পারে না। অন্যদিকে আজকে ভার্সিটির মাঠে প্রবেশ করছে আশিক। প্রতিদিনের থেকে আজকে আশিক বেশ স্মার্ট হয়ে এসেছে। চোখে বেশ দামি মোটা ফ্রেমের পাওয়ার দেওয়া সাদা রঙের একটি চশমা, পরনে বেশ স্টাইলিশ জামা, প্যান্ট, শু, চুলগুলো ভালো করে আঁচড়ে নেওয়া। ভার্সিটির মাঠে প্রবেশ করছে আশিক। সবাই তার দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে গেছে, কেউ চিনতে পারে না কে এই ছেলে। আশিক মাথা নিচু করে কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির ভিতর প্রবেশ করে। নিজের ক্লাসরুম যাচ্ছিল, এমন সময় পিছন থেকে মাইশা নামের মেয়েটা বলে ওঠে, এই ছেলে দাঁড়া বলছি, কে তুই? আর তোকে তো এর আগে ভার্সিটিতে দেখিনি। আশিক সেখানে থমকে যায়, পেছনে ঘুরে তাকায়। মাইশ ও পুষ্পিতা তার কাছে যায়, সাথে আরও বেশ কয়েকজন যায়। মাইশা বলে ওঠে, কি রে, কে তুই? তোর নাম কি? আর ভার্সিটিতে তোকে তো এর আগে দেখিনি। আশিক কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ থেকে সানগ্লাসটা খোলার সাথে সাথে সবাই আশিককে দেখে চমকে যায়, কেননা এ তো সেই হাবলাকান্ত গাইয়া, সবার প্রিয় এবং পরিচিত শুভাকাঙ্ক্ষী আশিক। আশিককে দেখে মাইশা বলে ওঠে, কি রে তুই এইসব দামি পোশাক, সানগ্লাস, শু, প্যান্ট কোথায় পেলি? কে দিল তোকে ভিক্ষা? আশিক কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, ওকে কেউ ভিক্ষা দেয়নি, ওকে আমি ভালোবেসে দিয়েছি। বন্ধু বান্ধবের জন্য এটুকু করতেই পারে। আর তোকে বলেছিলাম না যে ওর কাছ থেকে তুই দূরে থাকবি, তা না করে তুই ওর সাথে ঝামেলা করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। প্রিয়াঙ্কার কথা শুনে মাইশা সহ সবাই দূরে সরে যায়। প্রিয়াঙ্কা আশিকের কাছে চলে আসে আর বলে ওঠে, ও আমার বন্ধু, আর আমি বন্ধু হয়ে বন্ধুর জন্য করছি। আশিক, তুমি ক্লাসে যাও, আমি এদের দেখে নিচ্ছি। কথাটা বলার সাথে সাথে আশিক সামনে এগিয়ে যেতে যাবে, তখন ভার্সিটির গেটের সামনে কোলাহল শুনতে পাই।
কোলাহল শুনে সবাই পিছনে তাকিয়ে দেখতে পায় ছাত্রছাত্রীগুলো ছোটাছুটি করছে। সবাই ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে। চোখ যায় বেশ কয়েকটা হেলমেট পরা বাইক নিয়ে মাঠের ভিতর প্রবেশ করা ছেলেগুলোর দিকে। বেশ কয়েকটা ছেলে ভার্সিটির মাঠে এসে বাইকগুলো থেকে নেমে হেলমেটটা বাইকের উপর রেখে বাইকের সাথে হেলান দিয়ে বসে। সবাই সেদিকে তাকিয়ে আছে, কেননা ভার্সিটির মাঠে লিটন প্রবেশ করেছে। 1 নম্বরের বদমাস আর উচ্ছৃঙ্খল লিটন বলে ওঠে, অনেক দিন পর এই ভার্সিটির মাঠে প্রবেশ করলাম, আজকে তো কিছু একটা করতে হবে। কথাটা বলে লিটন ভার্সিটির এদিক ওদিক তাকায়। তাকিয়ে দেখতে পায় পুরো মাঠ ফাঁকা, কিন্তু ভার্সিটির এক সাইডে বেশ কিছু ছেলে মেয়ে একসাথে দলবদ্ধ হয়ে আছে। সেদিকে তাকিয়ে বাইকগুলো নিয়ে যায়। তাদের সামনে আশিক, প্রিয়াঙ্কা, মাইশা বেশ কিছু ছেলে মেয়ের সামনে বাইক স্ট্যান্ড করে আর মুচকি হেসে বলে ওঠে, কিরে, তোরা সবাই এখানে দলবদ্ধ আছিস কেন? তোরা জানিস না লিটন ভাই ভার্সিটিতে প্রবেশ করেছে? লিটন নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই বেশ খানিকটা ঘাবড়ে যায়, কেননা লিটন ঢাকা সিটির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। অনেকবার জেলে গেছে, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি। ছেড়ে দিয়েছে, অনেক টাকার সম্পদ আছে তার। এমপির ছেলে বলে কথা। লিটন আবার বলে ওঠে, কিরে, আমি কিছু জিজ্ঞাসা করলাম, তোদের কানে পৌঁছায়নি? নয়ন নামের অপর একটা ছেলে এবার মুচকি হেসে বলে ওঠে, আরে লিটন ভাই, এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কেউ কোনো কিছু বলছে না, কি করা যায় বলেন তো? ওই ময়না পাখিটাকে নিয়ে আয়। ময়না পাখিটা দেখতে বেশ ঝাকাস লাগছে, তার সাথে রঙ্গরসিকতা করে নিজের শরীরটাকে কারেন্টের ঝটকা খাওয়াতে চাই। নয়ন নামে ছেলেটা লিটনের মুখে এরকম কথা শুনে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনে। তারপর প্রিয়াঙ্কা নামের মেয়েটার হাতটা ধরে নিয়ে চলে আসে লিটনের সামনে, কিন্তু কয়েক পা বাড়াতেই সামনে আর এগিয়ে যেতে পারে না, কেননা পিছন থেকে টেনে ধরেছে। পিছনে ঘুরে দেখে একটা ছেলে টেনে ধরেছে। এটা দেখে লিটন বাইক থেকে নেমে পড়ে আর হুঙ্কার ছেলে বলে ওঠে, এই শালা শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমার কাজে বাধা দিস? কে তুই? আশিক মুস্কি একটা হাসি দেয়, কোনো কথা বলে না। এক টান মেরে নয়ন নামে ছেলেটার হাত থেকে প্রিয়াঙ্কার হাত সরিয়ে নিয়ে নিজের কাছে নিয়ে আসে। এটা দেখে লিটন বলে ওঠে, কি রে সুন্দরী, এটা তাহলে তোর নতুন লাভার, যাকে তুই কেয়ার করিস? ভাই, ওর সাহস হয় কি করে আপনার শিকার ছিনিয়ে নেওয়া? একে তো একটা শিক্ষা দিতে হবে, যাতে দ্বিতীয়বার কেউ দুঃসাহস দেখানোর সাহস না করে। ওর হাত পা ভেঙে ধুলোর সাথে মিশিয়ে দে। কথাটা বলার সাথে সাথে পিছন থেকে একটা ছেলে আশিকের মাথায় আঘাত করে। সাথে সাথে আশিক মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সবাই মিলে এলো পাতারি ঘুষি, হকি স্টিক দিয়ে মারতে থাকে আশিককে। প্রিয়াঙ্কা আশিককে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, কেননা তাকে আটকিয়ে রেখেছে। মেরে রক্তাক্ত করে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে লিটন নামে ছেলেটা আশিকের মাথায় আঘাত করে। সাথে সাথে আশিক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তারা চলে যায়। প্রিয়াঙ্কা চিৎকার করছে, কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না। হঠাৎ করে কোথা থেকে যেন একটা অ্যাম্বুলেন্স চলে আসে। তারপর অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের বাইরে বেশ কিছু ছেলে মেয়ে সহ প্রিয়াঙ্কা অপেক্ষা করছে। রাত 10টা বাজে। বন্ধ রুম, চারপাশটা গাছপালা দিয়ে অন্ধকারে ছেয়ে গেছে। শহরের বেশ মাঝখানে বাংলো বাড়ি, চারদিকটা গাছপালা, বিভিন্ন ফল ফলাদির গাছ। চারদিকটা বিদ্যুতের আলোয় আলোকিত, কিন্তু তারপরও অন্ধকারের ভিতরে বেশ কয়েকজন বসে মদের আসর বসিয়ে আছে। তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, ভাই, অনেকদিন হলো মজা করা হয় না, শুধু মাল খেয়ে টাল হয়ে থাকি, কিন্তু অমৃত ভোগ করতে পারি না। ঠিক বলেছিস। যাক,
যেখান থেকে পারবি তুলে নিয়ে আয়। কোনো একটাকে আজকে তাকে নিয়ে মজা হবে এই বাংলো বাড়িতে। লিটনের মুখে এরকম কথা শুনি নয়ন নামের ছেলেটা যখনই উঠতে যাবে তখনই হঠাৎ করে দরজা ভেঙে রুমের ভিতর কেউ একজন প্রবেশ করে। দরজা ভেঙে প্রবেশ করার সাথে সাথে পুরো রুমটা ধোঁয়ায় পরিণত হয়ে যায়। অন্ধকারের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসতে থাকে অচেনা অপ্রকাশিত সেই মানুষটি। হঠাৎ করে সামনের মানুষটার সম্পূর্ণ দেহটা প্রকাশিত হয়ে যায়। হঠাৎ করে এমন এন্ট্রি নেওয়াতে লিটন সহ সবাই চমকে ওঠে, কয়েক হাত পিছিয়ে যায়। লিটন বলে ওঠে, কে তুই, আর কেন এখানে এসেছিস? তোর পরিচয় কি? কি চাই তোর এখানে? অজানা অপ্রকাশিত সেই মানুষটা কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, শুধু হেসে চলেছে নিজের মতো করে। তার হাসিটা ভীষণ বিশ্রী লাগছে, যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এখানে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি এবং ভয়াবহ দৃশ্য ঘটতে শুরু করেছে। এখানে কেমন যেন ভয়ের গন্ধের ঘ্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে। লিটন আবার বলে ওঠে, কে তুই, তোর পরিচয় কি, আর তুই এখানে এলি কেন? হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা ছুটবুট কালো পোশাকধারী অচেনা মানুষটার কণ্ঠস্বর ভেসে আসে, তোদের লাশ চাই আমার, তোদের লাশ আমার লাগবে, তোদের মরতে হবে। তাই তো তোদের সাথে সাক্ষাৎ করতে গেলাম তোদেরই বাংলো বাড়িতে। সামনে দাঁড়িয়ে থাকা প্রকাশিত মানুষটার কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা বিচলিত হয়ে যায় উপস্থিত থাকা সকলে চমকে ওঠে। কেননা তারা ভেবেছিল কি আর তারা শুনলটা কি, তাদের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার কণ্ঠস্বর শোনার সাথে সাথে লিটন ঘামতে শুরু করেছে। লিটনের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়। লিটন বলে ওঠে, মাফিয়া কুইন, তুমি এখানে কেন? কেন এসেছো? আর তুমি আমাদের মারতে চাচ্ছ কেন? দেখো, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুই হয়তো ভুলেই যাচ্ছিস যে আমি যেখানে যাই সেখানে লাশ না ফেলে দিয়ে নিজের গন্তব্যে কখনো রওনা দিই না। আর আমি কখনোই কাউকে কৈফিয়ত দিই না যে আমি কেন তাকে মারছি। এটা না হয় অজানাই থাকুক। তুই ভুলে যাচ্ছিস, আমি জানি তোর ক্ষমতা অনেক, তোর পাওয়ার অনেক, তোর সাহস অনেক, কিন্তু তোর চারপাশে আমাদের ছেলে ফেলে দাঁড়িয়ে আছে। ভাই অনেক পিনিক হয়েছে, মাল তো খুঁজে পেলাম না, তাই এই মালটাকে দিয়ে আজকে সবাই মিলে ফুর্তি করি। তোদের যা ইচ্ছে, মরতে এসেছে মরার জন্য বাঘের জঙ্গলে, এখন তাকে মরতে হবে। কথাটা শুনে মুকেশের আড়ালে থাকা ব্যক্তিটা হেসে ওঠে। নয়ন নামে ছেলেটা সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে চোখের পলকে হঠাৎ করে গরম বুলেটের শব্দে পুরো জায়গাটা কেঁপে ওঠে। থরথর করে সবাইকে কেঁপে ওঠে, সবাই দাঁড়িয়ে পড়ে, কয়েক হাত পিছিয়ে যায়। সামনে সবাই তাকানোর আগেই বিকট আওয়াজ এ সামনের দেয়ালে ধাক্কা খেয়ে নয়ন নামের ছেলেটার লাশটা পড়ে যায়। সবাই সামনে তাকিয়ে দেখতে পায় মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষটা বুলেটের গন্ধের ধোঁয়া নাকের কাছে নিয়ে গিয়ে ঘ্রাণ নিচ্ছে, যেন সে অমৃত পেয়েছে। সবাই সামনে তাকিয়ে দেখতে পায় সেই অচেনা মানুষটা মনের সুখে বুলেটের গন্ধ ঘ্রাণ নিচ্ছে। অচেনা মানুষটা নয়ন নামে ছেলেটার কপাল বরাবর পরপর বেশ কয়েকটা গুলি করে। গুলির শব্দে পুরো জায়গা থরথর করে কেঁপে ওঠে। লাশটা মাটিতে পড়ার আগেই ছেলেটা লজ্জায় স্থানের বরাবর মারে এক লাথি। ছেলেটা বিকট আওয়াজে চিৎকার করে সামনে থাকা ইট সিমেন্ট বালু দিয়ে গাদা দেওয়ালটাতে বাড়ি খেয়ে সামনে ছিটকে পড়ে। লিটন ও তার দলবল কোনো কিছু বলে ওঠার আগেই আরও সে জায়গায় পরপর বেশ কয়েকটা গরম বুলেটের শব্দ শুনতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে লাল রক্তিম রঙিন হয়ে ওঠে পুরো বাংলো বাড়ির, টপ টপ করে দোতলা থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে নিচতলাতে। আগন্তুকটা মুচকি হেসে বেরিয়ে পড়ে সেই জায়গা থেকে। হসপিটালে সামনে অপেক্ষা করছে সবাই। কেবিন থেকে ডাক্তার সাহেব বেরিয়ে আসে। প্রিয়াঙ্কা বলে ওঠে, ডক্টর সাহেব, এখন আশিকের কি অবস্থা? ওর কিছু হয়নি তো? ও ঠিক হয়ে যাবে তো ডক্টর সাহেব?
দেখুন অনেক ব্লাড বেরিয়ে গেছে, মাথার পিছনে প্রচণ্ড বাড়ি মারার কারণে ভীষণ আঘাত পেয়েছে মাথায়, অনেক ব্লিডিং হয়েছে। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রক্ত কালেক্ট করা ছিল, তাই সমস্যা হয়নি, বাকিটা আল্লাহর হাতে। বাইরে সবাই অপেক্ষা করছে। প্রিয়াঙ্কা এরকম অস্থিরতা দেখে শালিনী বলে ওঠে, কি রে প্রিয়াঙ্কা, তুই এত অস্থির হচ্ছিস কেন? যেখানে ভার্সিটির সবাইকে তুই র্যাগিং করতি, সেখানে আশিকের মতো একটা হাবলাচরণ গাইয়া খ্যাতের জন্য তুই কান্না করছিস। প্রিয়াঙ্কা বুঝতে পারে না সত্যি তো এখানে ভার্সিটির সবাই তার সাথে ভয়ে কথা বলার সাহস পেত না, সেখানে সে কিনা একটা অচেনা ছেলের জন্য কান্না করছে। কিসের এত টান ছেলেটার প্রতি সে বুঝতে পারে না। প্রিয়াঙ্কা বুঝতে পারছে না সে কি তবে ভালোবেসে ফেলেছে আশিককে। ভাবনা চিন্তায় ডুব দিয়েছে। ডাক্তারের কাছে পারমিশন নিয়ে কেবিনে গিয়ে বেশ কিছু সময় থেকে বেরিয়ে পড়ে রাতের আধারে বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে বোটে একের পর এক মার্ডার কেস যে জায়গায় ঘটেছে সেই জায়গার ঠিকানা লিখছেন ওসি ইকবাল, সাথে বেশ কিছু ম্যাগাজিন ও পুরনো ফাইল বের করেছে। হঠাৎ করে টেবিলের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় কনস্টেবল রফিক মিয়া ফোন করেছে। ফোনটা প্রথমবার বেজে কেটে যায়, দ্বিতীয়বার আবার বাজে। সাথে সাথে ফোনটা রিসিভ করে, কানের কাছে নেওয়ার সাথে সাথে ভয়াত্ম জড়সড় কণ্ঠে বলে ওঠে, স্যার আপনি কোথায়? শহরে আজকে নতুন একটা মার্ডার করা হয়েছে বাংলো বাড়িতে। তাতে কি হয়েছে রফিক? এটা তো প্রতিদিনই হয়েই থাকে। লাশগুলোকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দাও। না স্যার, আজকে মার্ডারটা একদম ভিন্ন, সম্পূর্ণ আলাদা। মার্ডারটা করেছে এমপির ছেলে লিটনকে। এমপির ছেলে লিটনকে মার্ডার করেছে কথাটা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায় ওসি ইকবাল। ইকবাল সাহেব বলে ওঠে, কি বলো রফিক? এমপির ছেলেকে মার্ডার করেছে? তুমি সেখানে থাকো, আমি দ্রুত যাচ্ছি। কথাটা বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে। কিছু সময় অপেক্ষা করে ঘটনাস্থলে চলে আসে। চারিদিকে বেশ কিছু মানুষ, সাথে সাংবাদিক এসেছে রেপ সাইট যৌথ বাহিনী। ইকবাল সাহেব এসে বলে ওঠে, লাশটা কই দেখি, আর কিভাবে মার্ডার করেছে? রফিক মিয়া লাশটাকে দেখতে থাকে আর বলে ওঠে, স্যার খুব ভয়ঙ্করভাবে মেরেছি। মাথার উপরে গুলি করা হয়েছে, মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে জিহ্বার মাঝখানে চিড়ে দেওয়া হয়েছে। তার পুরুষত্বকে তারই হাতে ধরিয়ে দিয়েছে। গলার ভেতর নাকের আওয়াজ যেন গলার ভেতরে হাত ঢুকিয়ে গলার ভেতর থেকে শিরা উপশিরা শ্বাসনালীগুলো বাইরে টেনে বের করে এনেছে। রফিকের কথা শুনে ভালো করে তাকাই, সত্যি খুব বিশ্রীভাবে হত্যা করেছে, খুব নৃশংসভাবে। আশেপাশে ভালো করে তাকাই, ভালো করে খুঁজতে থাকে বাকি লাশগুলোর মতো কোনো চিঠি ফেলে গেছে কিনা, কিন্তু না, কোনো কিছু প্রমাণ পায়নি। শুধু লাশ এবং সেখানে রক্ত ছাড়া আর কোনো কিছুই নেই। হঠাৎ করে তাদের কানে ভেসে আসে দূর থেকে কারো গোগানোর আওয়াজটা শুনে সবাই সেদিকে যেতে থাকে। সামনে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে ব্যথায় চিৎকার করছে, গুলি লেগেছে তার পায়ে। দ্রুত তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে এভাবে 2 দিন কেটে যায়। শহরটা বেশ নিস্তব্ধ, থমথমে পরিবেশ। হসপিটালের বাইরে বসে আছে প্রিয়াঙ্কা ও তার দলবল। ডাক্তার সাহেব এসে বলে ওঠে, এখন আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন, উনি সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু এই 2 দিন ওনাকে পুরোপুরি রেস্টে থাকতে হবে এবং যত্ন নিতে হবে। আর রোগী আপনার কে হয়? প্রিয়াঙ্কা কি পরিচয় দিবে বুঝতে পারে না। অবশেষে প্রিয়াঙ্কা বলে ওঠে, আমি ওনার উঠবে ওয়াইফ। ডক্টর আর কোনো কথা না বলে চলে যায়। প্রিয়াঙ্কা আশিককে নিয়ে তারই বাড়িতে চলে যায়। এদিকে কেবিনের ভিতর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার। ইকবাল সাহেব বলে ওঠে, ডাক্তার সাহেব, এখন আমরা ছেলেটার সাথে কথা বলতে পারি তো? খুব গুরুত্বপূর্ণ একটা কেস, শহরের পরিস্থিতি তো জানেন। হ্যাঁ, কথা বলতে পারেন, তবে খুব সাবধানে এবং সতর্কতার সাথে, উনি যেন উত্তেজিত না হয়ে পড়ে। তারপর ডাক্তার সাহেব চলে যায়। কথা বলার জন্য ইকবাল সাহেব বলে ওঠে, তোমার নাম কি? আর ওইখানে কি হয়েছিল? তোমরা সবাই ওইখানে কি করছিলে?
ওখানে এত মদের গ্লাস কেন ছিল? ওখানে ঘটেছিলটা কি? কে তোমাদের মেরেছে? এতগুলো লাশ পাওয়া গেছে। ছেলেটার সেই রাতের ভয়াবহ দৃশ্যটা চোখে পড়তেই কলিজার পানি শুকিয়ে যায়। ভয়াত্ম দৃষ্টিতে যেন মুখের ভিতর থেকে কথার আওয়াজ বের হয় না। তারপরও কষ্ট করে বলে ওঠে, আমি তাকে চিনি না। আমি মেহেদি। আমি জানি না যে ওরা কারা ছিল। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, মদ খাচ্ছিলাম। প্রতিদিন সেখানে আমরা মদ খাই, মাতলামি করি। কিন্তু হঠাৎ করে রুমের দরজা ভেঙে ভেতরে একজন প্রবেশ করে। পুরো কালো পোশাক দিয়ে নিজের শরীরটাকে আবরণ করা ছিল। লিটন ভাই মানুষটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তাকে লিটন ভাই জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, কি চায়। সে বলে আমাদের লাশ। তারপর লিটন ভাই তাকে মারার কথা বলে। আমরা মারতে যাই, হঠাৎ করে সে গুলি চালায়। পুরো জায়গা কেঁপে ওঠে। চোখের পলকে সে নিমিষেই সবাইকে মেরে ফেলে। তুমি কি বলতে পারবে তার নাম কি? এমন কিছু যেন তাকে আমরা চিনতে পারি বা ধরতে পারি। ভালো করে মনে করো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো ছেলে, কিন্তু আসলে সে কোনো ছেলে ছিল না। সে ছিল একটা মেয়ে। আর মেয়েটাকে দেখে লিটন ভাই খুবই ভয় পেয়ে যায় আর বলে উঠেছিল ড্রাগ হ্যাট, মাফিয়া কুইন। এর বাইরে আমি আর কোনো কিছু জানি না। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমরা দেখছি। হসপিটাল থেকে বেরিয়ে পড়ে ইকবাল। অবাক হয়ে যায়, কেননা শহরে এক পাগলের জ্বালায় বাঁচে না, আবার নতুন কোনো পাগলের উৎপাত। বুঝতে পারছে না যে এরা কারা। এদিকে এমপি পাগল হয়ে উঠেছে নিজের ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। ইকবাল সাহেব বুঝতে পারছে না নতুন করে এ কোন ড্রাগ হ্যাক মাফিয়া কোনো শহরে এলো। অন্যদিকে আশিককে ঘরের ভিতরে নিয়ে যায়। এমন সময় বাড়ির ভিতরে আশিককে প্রবেশ করতে দেখে আফজাল হোসেন দাঁড়িয়ে পড়ে। আর আফজাল হোসেন বলে ওঠে, এ কি বাবা, তুমি এখানে কি করছো? আর তোমার শরীরে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? প্রিয়াঙ্কা পুরোপুরি অবাক হয়ে যায় যে তার বাবা আফজাল হোসেন আশিককে আগে থেকেই চেনে। প্রিয়াঙ্কার টাসকে খেয়ে যায়। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলে ওঠে, বাবা, তুমি আগে থেকে আশিককে চেনো কিভাবে? আর ওর শরীরে ব্যান্ডেজের কারণ? ও আমাকে বাজাতে গিয়ে ভার্সিটির এমপি ছেলের হাতে অনেক মার খায়। 3 দিন হসপিটালে ছিল। এরপর এক এক করে ভার্সিটিতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। আফজাল সাহেবকে আফজাল সাহেব সবটা শুনে বলে ওঠে, কি বলিস মা? এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছিল গুন্ডাদের হাত থেকে। তুই ওকে কিভাবে নিয়ে যা। আর আজ থেকে ও আমাদের বাসায় থাকবে, তোর সাথে ভার্সিটি যাবে। তারপর প্রিয়াঙ্কা আর কোনো কথা না বলে তাকে একটা রুমে নিয়ে যায়। অনেক যত্ন নিতে থাকে। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে নিয়ে যায়। একটা প্যান্ট এবং একটি শার্ট দেওয়া হয়। কিন্তু বাথরুমের বাইরে প্রিয়াঙ্কা এখনও দাঁড়িয়ে আছে। এটা দেখে আশিক বলে ওঠে, এ কি, আপনি এখানে কি করছেন? আপনি এখান থেকে যান, আমি চেঞ্জ করে নিচ্ছি। না, আসলে যদি তোমার কষ্ট হয় তাই এখানে আছি। আমি নিজে চেঞ্জ করে দিই। কথাটা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আশিক। আশিক লজ্জায় কি বলবে বুঝতে পারে না। প্রিয়াঙ্কা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আশিক ফ্রেশ হয়ে খুব কষ্ট করে বের হয়। প্রিয়াঙ্কা আশিককে বের করে এনে খাটে বসিয়ে দেয়। তারপর খাবার নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দেয়। অনেক যত্ন নিতে থাকে। রাত গভীর, আকাশে কালো মেঘ ছোটাছুটি করছে। হঠাৎ কুড়ি তারার আলোতে আলোকিত আবার কালো মেঘে ছেড়ে যাচ্ছে। পৃথিবীর মানচিত্র খোলামেলা আকাশের নিচে ছাদের উপরে বসে দুজন ব্যক্তি কথোপকথন করছে। আফজাল, এটা তুই কি করছিস? তোর সাথে কি আমার এটা কথা ছিল? শহরে আমার ছেলেকে কোনো মাফিয়া কুইন মেরে ফেলেছে, তুই কিনা দেখে আছিস। আমিও বুঝতে পারছি না, শহরের অবস্থা ভীষণ খারাপ। আমার তো ছদ্মবেশ আছি, কিন্তু শহরে আমাদের অনেক ছদ্মবেশে আছে যে আন্ডারগ্রাউন্ড রাজা হতে চাই। তাই আমি কিছু করতে পারছি না। হ্যাঁ, শুনেছি ডলার নাকি দেশে ফিরেছে,
তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে সবাইকে এক এক করে মারছে। সেদিন যদি এই ডলারকেও মেরে ফেলতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। শহরে নতুন কিছু একটা করতে চলেছে, বিপদের গন্ধ আমি অনুভব করছি। বড় কিছু একটা হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় সব কিছু ঠিক করার ব্যবস্থা করার প্রয়োজন। সবাইকে মেরে ভাসিয়ে দাও, যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও। দেখছি। কথাটা বলে বেরিয়ে পড়ে সেই অজেনা মানুষটা। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। পরিবেশটা ভীষণ থমথমে। এদিকে আফজাল সাহেবের মনের মতো হয়ে উঠতে থাকে আশিক প্রিয়াঙ্কা আজকে ভার্সিটিতে এসেছে। আশিক আর প্রিয়াঙ্কাকে একসাথে দেখে বেশ অবাক হয়ে যায় দূরে দাঁড়িয়ে থাকা মাইশা এবং শ্রাবন্তী। এমন সময় শালিনী এসে বলে ওঠে, প্রিয়াঙ্কা, শুনেছিস তো কিছুদিন আগে লিটনকে কেউ বা কারা মেরে ফেলেছে। শহরের পরিস্থিতি বর্তমানে খুব খারাপ। এমপির ছেলেরা চারিদিকে ভাঙচুর করছে, হাঙ্গামা করছে। প্রিয়াঙ্কা কোনো কথা বলে না। প্রিয়াঙ্কা শুধু হেসে চলেছে, যেন কি একটা হয়েছে এখানে। হঠাৎ করে কোথা থেকে একটা ছেলে এসে আশিককে জড়িয়ে ধরে। আশিক সেও ছেলেটাকে জড়িয়ে ধরে দুজনকে দেখে বেশ খুশি হয়েছে। হঠাৎ এমন হওয়াতে কেউ বুঝতে পারে না যে এখানে হচ্ছেটা কি। ছেলেটা বলে ওঠে, আরে আশিক, তুই এখানে কবে ভর্তি হয়েছিস? অনেক দিন হয়ে গেছে। হঠাৎ করে তুই এই ভার্সিটিতে? হ্যাঁ, এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি গত 2 দিন হলো, কিন্তু তোকে তো দেখিনি। আর এ কি অবস্থা তোর শরীরের? ভালো করে তাকিয়ে দেখতে পাই শরীরে ব্যান্ডেজ। এটা দেখে লাল রক্ত বর্ণ ধারণ করে চোখগুলো। রাফি নামে ছেলেটা আর বলে ওঠে, কে তোর এরকম হাল করেছে? দেখো তো মনে হচ্ছে তোকে ভীষণ মেরেছে। শহরে একটা পাতি মাস্তান মেরেছে, তারপর কেউ বা তাকে মেরে ফেলেছে। অপর পাশে প্রিয়াঙ্কার শালিনী দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা এত কিছু দেখে বলে ওঠে, আশিক, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে উনি? ও আমার ছোটবেলার বন্ধু, গ্রাম থেকে এসেছে, নতুন এখানে ভর্তি হয়েছে। তারপর তারা কথা বলতে থাকে, পরিচয় হয়ে এক জায়গায় আড্ডা দিতে থাকে। এরপর তারা নিজ নিজ ক্লাসে চলে যায়। চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বলে ওঠে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে তো মাই ডিয়ার সুইট মাফিয়া কুইন। স্যার, সব কিছু ঠিকঠাক চলছে, তবে শহরের পরিস্থিতি খারাপ। শহরের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ। শহরে অনেকগুলা গ্যাং চলে এসেছে রাজা হতে, তুমি সাবধানে থেকো। প্রিন্সিপালের রুমে অচেনা মানুষটা কোনো কথা না বলে মুচকি হেসে বেরিয়ে পড়ে কেবিন থেকে। সন্ধ্যা হয়েছে, ধীরে ধীরে চারদিকে অন্ধকার হতে শুরু করেছে। এমন সময় পকেটে থাকা অচেনা মানুষটার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় মাই বস। কলটা রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, আমার রাজকন্যা, আমার স্বপ্নের উড়ন্ত পাখি, সবকিছু ঠিক আছে তো? ফোনের ওপাশে থাকা অচেনা মানুষটা মুচকি হেসে বলে ওঠে, স্যার, সব কিছু ঠিক আছে এবং পরিকল্পনা অনুযায়ী সব কিছু হচ্ছে, সময়ের অপেক্ষা শুধু। সাবধানে থেকো, শহরের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। শহরে নতুন কোনো কিছু ধামাকা হতে চলছে। সেই ধামাকাটার অপেক্ষায় আছি। বলে কলটা কেটে দেয় ও পাশের মানুষটা। বেশ বোঝা যাচ্ছে শহরে নতুন কিছু একটা হতে চলেছে। ছাদের অপর দাঁড়িয়ে আছে 2 জন মানুষ। তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, আচ্ছা, তুমি যদি হঠাৎ করে শোনাও তোমার একটা যমজ বোন আছে, তাহলে তুমি কি করবে? পাশে বসে থাকা মানুষটা এ কথা শুনে বেশ অবাক হয়। কেননা হঠাৎ এমন প্রশ্ন শুনে যে কেউ অবাক হয়ে যাবে। অবাক হয়ে বলে ওঠে, আমার যমজ বোন আছে, আর আমি জানি না, আমার বাবা মাও জানে না। এতদিনে হয়তো আমার বাবা মা আমাকে বলতো। হ্যাঁ, ছাদের উপরে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন আশিক, অপরজন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মুখে আশিক এই কথা শুনে হাসতে থাকে। আশিকের হাসি দেখে প্রিয়াঙ্কা বেশ খানিকটা অবাক হয়। আশিক হাসতে হাসতে বলে ওঠে,
তোমার আসল বাবা বেঁচে থাকতে তো তুমি তোমার যমজ বোন আছে কিনা সেটা জানতে পারবে। হঠাৎ করে এমন কথা শুনে চমকে ওঠে প্রিয়াঙ্কা। বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে আশিকের দিকে। বেশ কিছু প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে ছুড়ে দেয় আশিকের দিকে একটি প্রশ্ন। আমার আসল বাবা বেঁচে থাকলে মানে? আমার বাবা আফজাল সাহেব, আর তুমি কিনা বলছো আমার বাবা আসল? মানে আমার মাথায় কিছুই ঢুকছে না। সময়ের অপেক্ষা করতে শিখো, সময় আসলে সবটাই জানতে পারবে। শহরে নতুন কিছু হতে চলেছে, অপেক্ষা করো। প্রিয়াঙ্কার আজকে বড্ড বেশি চেনা মানুষটাকে অচেনা লাগছে। গ্রাম থেকে উঠে আসা হাবাগোবা খ্যাত গায়া ছেলেটা কেমন যেন আজকে বেশ স্মার্ট হয়ে কথা বলছে, যেন আজকে ভীষণ অচেনা লাগছে। আশিকের কথা বুঝতে পারছে না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বেশ আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিক আবার বলে ওঠে, তোমাকে শুধু এইটুকুই বলে রাখি, তুমি যাকে গ্রামের সহজ সরল মনে করছো আমি কিন্তু ততটাও সরল সাদা না। আর ওই আফজাল শিকদার তোমার আসল বাবা না। তোমার আসল বাবা তো সেই কবেই দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। নিজের সত্যিটাকে খুঁজতে থাকো, পেয়ে যাবে। কথাটা বলে মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের রুমে। প্রিয়াঙ্কা ভাবতে থাকে ছাদের উপরে কি বলে গেল আশিক, বুঝতে পারছে না, ভীষণ গোলমাল লাগছে তার কাছে। আজকে যেন গোলক ধাঁধার মধ্যে হারিয়ে গেছে। আফজাল সাহেব তার আসল বাবা না। আশিক সে কি সব বলে গেল, কিছুই বুঝতেছে না। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাফি ফোন করেছে। ওপাশ থেকে রাফি বলে ওঠে, কিরে, তোকে যে বলেছিলাম সত্যিটা প্রিয়াঙ্কাকে বলে দিতে, বলেছিলিস তো? হ্যাঁ বলেছি, সবটা বলিনি, শুধু আগ্রহ বাড়িয়ে দিয়েছি। এখন নিজেই নিজের সত্যি খোঁজার জন্য মরিয়া হয়ে যাবে। সাবধানে থাকিস, আগামী 25 তারিখ কিন্তু শত্রুদের বিনাশের দিন আর আমাদের প্রতিশোধের দিন। সেই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছি। সময়ের সাথে সাথে পাল্টে দেব শহরের পরিস্থিতি। হা হা হা। কথাটা বলে ভয়ঙ্করভাবে হাসতে থাকে দুইজন মানুষ। তারপর একে অপরের কল কেটে দিয়ে আবার নিজের কাজ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা নিজের অতীত খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে নিজের পরিচয় জানার জন্য। ভার্সিটিটা থমকে আছে। এমপির ছেলে মারা যাওয়ার কারণে শহরটাও কেমন যেন থমথমে পরিবেশ বিরাজ করেছে। এমপির চেলাপেলাগুলো শহর ভাঙচুর করতে শুরু করেছে। আতঙ্কে আছে সাধারণ জনগণ ও মানুষ, কেননা দিন দিন শহরে খুনের সংখ্যা বেড়েছে ডাকাতি। ভয়ে কেউ বাসার বাইরে বের হয় না। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে। পুলিশ ধরতে পারছে না ডলার বাই ডিলারকে, না ধরতে পারছে নতুন মাফিয়া গ্যাং ড্রাগ হাট মাফিয়া কুইনকে। বুঝতে পারে না আসলে তারা করবে এটাকে। প্রত্যেকটা লাশের পাশ থেকে রক্ত আর ডেড বডি ছাড়া কোনো কিছুই পায়নি। কয়েকটা চিঠি, এসব কিছুই পেয়েছেন। এসব কিছু দিয়ে তো আর খুনিকে ধরা যাবে না। খুনিকে ধরতে হলে তো পাকা প্রমাণের প্রয়োজন। তারা পুলিশের কাছে নেই, তাই পুলিশ ধরতে পারছে না। হাজার হাজার ফাইল বন্ধ হয়ে আছে থানার আলমারিতে, তালা বন্ধ হয়ে। সন্ধ্যায় মুখরিত হয়েছে ঢাকা শহরটা। মানুষজনের কোলাহল বেড়েছে। বিভিন্ন জায়গায় মানুষের নিজেদের গন্তব্যে, কেউ বা যাচ্ছে তাদের কর্মস্থলে। দেখতে দেখতে গভীর রাতে পরিণত হতে থাকে। ধীরে ধীরে শহরটা নিস্তব্ধ হতে থাকে। নীরবতায় শহরটা চারিদিকে ইলেকট্রিক্যাল বাতি, রাস্তার পাশে আলোয় আলোকিত হয়ে থাকা রং বেরঙের বাতিতে শহরটা আলোকিত হয়ে উঠেছে। হঠাৎ করে গরম পানি চোখে সেটা পড়ার সাথে সাথে চমকে ওঠে। চেয়ারে বাঁধা থাকা ছেলেটা আফছাপ ছাড়া চোখের সামনে তাকিয়ে দেখতে পায় একজন অচেনা মানুষ চেয়ারে বসে আছে। ভয়ে ছেলেটা বলে ওঠে, সত্যি করে বল, তুই শহরে কোটিপতি বিজনেসম্যান আফজাল সাহেবের সম্পর্কে কি জানিস? নয়তো জীবনটা তো এখানেই শেষ। আমি সত্যি বলছি, তুমি আমাকে মেরো না,
আমি তো শুধু টাকার বিনিময়ে কাজ করি। আফজাল সাহেব শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী ডলার আর ডিলারকে মেরে তারা হতে চেয়েছিল আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মানুষ। তারা ছিল 4 বন্ধু, কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসঘাতকতা করার কারণে তারা আলাদা হয়ে ওঠে একে অপরের শত্রু। ডলারের ভাই ডিলারকে তারা মেরে ফেলে। ডলার দেশের বাইরে ছিল। ডলার দেশে ফিরে তার ভাইয়ের খুনে প্রতিশোধ নিতে 25 তারিখ তার ভাইকে হত্যা করেছিল। তাই ডলার সামনে 25 তারিখে কিছু একটা ঘটাতে যাচ্ছে। তাই শহরের আন্ডারওয়ার্ল্ডে বড় বড় ক্রিমিনালরা আতঙ্কে আছে। শহরের 25 তারিখে ধমাকা কিছু হতে চলেছে। তবে এটুকু বলতে পারি, তাতে শহরের এমপি জড়িত আছে, কেননা আমি প্রায় আফজাল সাহেব আর এমপি সাহেবকে একসাথে কথা বলতে দেখতাম। এর বাইরে আমি কোনো কিছু দেখিনি, জানি না। তুই ওনার মেয়ে সম্পর্কে কি জানিস? উনি তো তোফাজ্জল সাহেবের মেয়ে। ছোটোবেলায় তোফাজ্জল সাহেবকে তারা 4 বন্ধু মিলে তারা পুরো সম্পত্তি নিজের নামে লিখে নেয় আর তার ছোট 2 মেয়েকে লালন পালন করতে থাকে। একজন অন্যজনকে নিয়ে যায় আর প্রিয়াঙ্কাকে আফজাল সাহেব নিয়ে কাছে রেখে দেয়, নিজের মেয়ের পরিচয় দেয়। কেননা প্রিয়াঙ্কা যদি হাতের বাইরে চলে যেত তাহলে পুরো সম্পত্তি বাইরে চলে যেত, এর জন্য নিজের হাতে রেখেছিল। অজানা মানুষটা এসব কথা শুনে ভীষণ রেগে যায়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের বাবাকে এতটা ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল সে মানুষটা কিনা তার বাবা না, বাবা থেকেও তাকে ভালোবাসতো, সে কিনা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার নিজের বাবা মাকে হত্যা করেছে। এই কথাটা শুনে সামনে চেয়ারে থাকা ব্যক্তিটা চেয়ারে বসে মারে এক লাথি। লাথি দেওয়ার কারণে চেয়ারটা ছিটকে গিয়ে 10 তলা বিল্ডিংয়ের থাই ভেঙে পাকা পিচ ঢালা রাস্তার মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শরীরটা মুহূর্তের মধ্যে পুরো জায়গায় রক্তাক্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে মানুষ জড়ো হয়ে যায়। চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ে। অচেনা মানুষটা সে বিল্ডিং থেকে দ্রুত সরে পড়ে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে 25 তারিখ। পরিবেশটা ভীষণ থমকে আছে। চারদিকটা থমথমে পরিবেশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে যেন কালো অমাবস্যার রাতে চারদিকটা গভীর অন্ধকার। রাত 3টা বাজে। হঠাৎ করে রুমের ভিতর থেকে বেশ কয়েকজন কালো মুখোশধারী লোকজন একটা ছেলেকে রুমের বাইরে বের করে। গাড়িতে করে রওনা দেয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিছু পথ অতিক্রম করে চলে আসে সেই পরিচিত ভয়ানক জায়গাতে যেখানে ডিলারকে মারা হয়েছিল। ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে চারিদিকে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মানুষ বলে ওঠে, কুত্তার বাচ্চাটাকে অবশেষে ধরতে পারলাম। ছদ্মবেশে এতদিন শহরে ছিল, ওর ভাইকে মেরেছি। আজকে একে একে মেরে পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজা হব আমরা। কালকে যদি রাতে আমি পানি খেতে না উঠতাম তাহলে তো ওর সব কথা শুনতে পেতাম না। আমার খেয়ে আমার পড়ে আমারই বাড়িতে ছদ্মবেশ আমাকে মারার জন্য শালা আমার বাড়িতেই লুকিয়েছিলি। হ্যাঁ, লোকগুলো আর কেউ না, একজন এমপি, অপরজন আফজাল। আফজাল সাহেব পানি খাওয়ার জন্য সেদিন রাতে নিচে নামে। তখন রাফি আর আশিক কথা বলছিল। পিছন থেকে সমস্ত কথা শুনে ফেলে আর বুঝে যায় ছেলেটা কেউ না, ছেলেটা হচ্ছে ডিলার। তাই তাকে সুযোগ বুঝে আজ রাত 3টায় তুলে নিয়ে আসে। আজকের সেই রাত 25 তারিখ, যেদিন ডিলারকে মেরে ফেলেছিল তারা। এমপি বলে ওঠে, কুত্তার বাচ্চাটাকে গুলি করে উড়িয়ে দেব। সময় নষ্ট করিস না, এখানে বেশিক্ষণ সমালোচনা করা ঠিক হবে না। কথাটা বলার সাথে সাথে অপর পাশ থেকে একটা ছেলে যখনই গুলি করতে যাবে তখনই কোথা থেকে যেন পরপর 2টা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো চারদিক দিয়ে ঘুরতে থাকে। হঠাৎ করে এমন হওয়াতে চমকে যায় সবাই, গাড়িগুলো থেকে নেমে আসে 2 জন অচেনা মানুষগুলো গাড়ি থেকে নামার সাথে সাথে আতঙ্ক সৃষ্টি করে। আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত ছেলেপেলে গুলি করে সেখানে মেরে ফেলে আর হেসে বলে ওঠে, কি রে, তোরা ভাবলে কি করে আমি বেঁচে থাকতে আন্ডারওয়ার্ল্ডের রাজা তোরা একাই হবি? কথাটা বলে মুখোশটা খুলে ফেলে মানুষটাকে দেখে চমকে যায় আর বলে ওঠে,
আর প্রিন্সিপাল তুই শালা নিমহারাম বেঈমান কোথাকার। এই আফজাল বেইমান আমি না, বেইমান তোরা, আর আমি তোদেরকে মেরে আন্ডারওয়ার্ল্ডের রাজা হব। আমরা বেঁচে থাকতে তোরা হবি আন্ডারওয়ার্ল্ডের রাজা, ভাবলি কি করে? এমপি কোনো কিছু বলে ওঠার আগেই আরও পরপর বেশ কয়েকটা গুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখতে পাই মাটিতে পড়ে আছে এমপির লাশ ফেলে দিয়েছে প্রিন্সিপাল। হ্যাঁ, সেখানে প্রিন্সিপাল সেও এসেছে। এবার আফজাল যখনই গুলি করতে যাবে তখনই আরেকটা গরম বুলেট এসে আফজাল সাহেবের হাতে লাগে। হঠাৎ করে সেখানে আরেকজন আগন্তুকের আগমন ঘটে। এদিকে মিটমিট করে চোখ খুলছে আশিক। ডলারকে দেখে বলে ওঠে প্রিন্সিপাল, এই তাহলে ডলার? ছদ্মবেশে আশিক নামে আমার ভার্সিটিতে এডমিশন নিয়েছিল, চিনতেই পারিনি। কিন্তু এখন আর কি হবে, তোদের এক এক করে সবাইকে মেরে আন্ডারওয়ার্ল্ডের রাজা হব আমি। কথাটা শুনে হাসতে থাকে।